স্বাগত মাছরাঙা সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নতুন করে প্লাবিত হয়েছে ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকা। জলাবদ্ধ হয়ে পড়েছে বিভিন্ন জেলার নিম্নাঞ্চল। ফেনীর ফুলগাজীর মুন্সিরহাট ও আনন্দপুর ইউনিয়ন এবং ছাগলনাইয়া, রেজুমিয়া, মহামায়া ও রাধানগরে পানির তোরে নতুন করে 5টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এত পানি ঢুকে নতুন করে প্লাবিত হয়েছে ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার বিভিন্ন এলাকা। নতুন করে তলিয়ে গেছে ফেনী ছাগলনাইয়া সড়ক। বিচ্ছিন্ন রয়েছে ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক যোগাযোগ। চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী কয়েক হাজার মানুষ। এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালীর 8 উপজেলা ও পৌর এলাকার অধিকাংশ সড়ক ও বাড়িঘরেও ঢুকেছে পানি। আগামী শনিবার পর্যন্ত জেলার দুর্গত এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কুমিল্লার গোমতী পানি বাড়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে পানি নিষ্কাশনের অভাবে ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে যশোরের বেনাপোল স্থলবন্দর। ফেনী, নোয়াখালী ও বাগেরহাটে জলাবদ্ধতার খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। মুহুরী, কহুয়া, সিলুনা নদীর নতুন করে 5টি স্থানে বাঁধ ভেঙেছে। এ পর্যন্ত বাঁধ ভেঙেছে 20টি স্থানে। এই মুহূর্তে অবস্থা ফেনীর ফুলগাজী এবং পরশুরামে যেসব এলাকা পানি বেশি ছিল গত দুদিন, ওইসব এলাকা থেকে পানি কিছু নেমেছে, কিন্তু ভাটির এলাকা, ছাগলনাইয়া, ফুলগাজীর কিছু এলাকা এবং ফেনী সদর উপজেলা বিভিন্ন স্থানে কিন্তু এই মুহূর্তে নতুন করে প্লাবিত হচ্ছে। এসব জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 98টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। এই পর্যন্ত প্রায় 7,000-এর উপর মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত রয়েছে এবং বিভিন্ন গবাদি পশুও এসব আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে যে অবস্থা এইচএসসি পরীক্ষা, আলিম পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ছিল, এই পরীক্ষাগুলো কিন্তু সরকার বন্ধ করে দিয়েছে। আগামীতে এই প্রতিষ্ঠানগুলো পরীক্ষা করে জানিয়ে দেওয়া হবে। লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে নোয়াখালীতে কিন্তু অতি ভারী বর্ষণ হয়েছিল। সেটি কিন্তু গতকাল রাত থেকে কিছুটা কমেছে, তবে আজকে ভোরবেলা থেকে কিন্তু থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। তো আমি জানিয়ে রাখি যে আসলে এখানকার নোয়াখালীর লোকজন যেটি বলছে যে আসলে গত 2024 সালের আগস্টে যে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিল এই জেলার লোকজন, তো তারা বলছে যে সেই বন্যার পরবর্তী কিন্তু প্রায় 1 বছর হতে চলছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আসলে জেলার বিভিন্ন স্থানে যে খাল এবং জলাশয়গুলো দখল হয়েছিল সেগুলো উদ্ধারে আসলে কোনো প্রকার তৎপরতা না থাকায় কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে জেলা প্রশাসনের ব্যাপক সমালোচনা করেছেন তারা। তো আমরা দেখেছি যে গতকাল আসলে জেলার কবিরহাট, বেগমগঞ্জ, সেনবাগ এবং সদর উপজেলায় কিন্তু বেশ কয়েকটি স্থানে খালের উপরে যে বিভিন্ন বেশাল জাল ছিল এবং বিভিন্ন স্থাপনা ছিল সেগুলো উচ্ছেদে কিন্তু অভিযান পরিচালনা করেছিল প্রশাসন, এবং বেশ কয়েকটি জায়গায় পানি নিষ্কাশনের জন্য তারা খালে জমে থাকা ময়লা আবর্জনা সরিয়ে দেওয়ার কাজও করেছিল। তো আমি একটু জানিয়ে রাখি যে গত কয়েকদিনের যে ভারী বর্ষণ ছিল, সেই ভারী বর্ষণের ফলে কিন্তু জেলার হাতিয়া উপজেলা ছাড়া যে বাকি 8টি উপজেলা রয়েছে এবং এই পৌর এলাকাগুলো রয়েছে, এর বেশিরভাগ এলাকায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এবং এই জলাবদ্ধতার কারণে কিন্তু এখানকার যে বাসিন্দারা তারা আসলে বিপাকে পড়েছেন। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে। বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বেলা 2টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং SMS এর মাধ্যমে প্রকাশ করা হবে। গত 10ই এপ্রিল 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার মোট পরীক্ষার্থী ছিল 19,28,970 জন, যা 2024-এর চেয়ে প্রায় 1 লাখ কম। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়েছে। ওয়াশিংটনে 3 দিনের এই আলোচনা 11ই জুন পর্যন্ত চলবে। প্রথম দিন দুই দেশের মধ্যে বাণিজ্যের প্রধান বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা। প্রথম দিন আলোচনায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার তথ্য ও প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী। যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন দেশটির বাণিজ্য, কৃষি, জ্বালানি ও কপিরাইট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার একাদশ দিনের আলোচনা শুরু হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। আজকের আলোচনা সূচিতে আছে প্রধান বিচারপতির নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা ঘোষণা। সভার শুরুতে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, অনেক বিষয়ে ঐক্যমত্য হচ্ছে। সকলের আন্তরিক প্রচেষ্টা হলো রাষ্ট্রে গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলোর মতামত একটি জায়গায় আনা। কমিশনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো দ্রুততম সময়ে সকলকে ঐক্যমত্য নিয়ে এসে জুলাই সনদ তৈরি করা। দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে দ্রুত একটা জায়গাতে যেতে পারবে। আজকের বিষয়গুলো নিয়ে আগে আলোচনা হয়েছে, সেখান থেকে আলাপ শুরু করে নিষ্পত্তির জায়গায় যেতে পারি তা আশা করা যায়। দর্শক, রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের সবশেষ খবর জানাতে ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার নুরুন নাহার উইলি। বৈঠকে আজকের আলোচনায় এখন পর্যন্ত কোনো বিষয়ে কি ঐক্যমত্য হলো? নাবিলা, আসলে আজকের আলোচনা শুরু হয়েছে প্রধান বিচারপতি নিয়োগের যে প্রক্রিয়া কি হবে সেটি নিয়ে, এবং সেটি নিয়ে কমিশনের কিন্তু একটা প্রস্তাব ছিল যে আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারকদের বিরুদ্ধে অসৎ আচরণ এবং অসমর্থের অভিযোগের কারণে সংবিধানের 96 অনুচ্ছেদের অধীনে কোনো তদন্ত প্রক্রিয়া চলমান না থাকলে রাষ্ট্রপতি প্রবীণতম যিনি থাকবেন তাকেই আসলে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে পারবেন। তো এক্ষেত্রে আসলে বিএনপি বলেছে যে একমাত্র একজনকে না রেখে সেই জায়গায় প্রবীণতম দুইজনের কে রাখার জন্য, এবং দুইজনের মধ্যে একজনকে যেন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়, এবং অন্যান্য দল আসলে এই প্রধান বিচারপতি কে হবেন এবং কতজনের ভেতর থেকে একজনকে নিয়োগ দেওয়া হবে বা প্রবীণতম যিনি থাকবেন তাকেই নিয়োগ দেওয়া হবে কিনা, সেই বিষয়গুলো নিয়ে এখনও আলোচনা করছে। এই জায়গাতে এখন পর্যন্ত কোনো নিষ্পত্তি হয়নি। আমরা আশা করছি এই জায়গাতে হয়তো বা কোনো একটা নিষ্পত্তিতে চলে আসবে, এবং অনেক দল, বেশিরভাগ দলই আসলে দুই বিচারপতির যে প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাবের উপরে কথা বলছেন, এবং আশা করা যাচ্ছে যে আজকে দিন শেষে এই বিষয়টিতে একটি কমিশন নিষ্পত্তি করতে পারবে। এরপরেই কিন্তু কাছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এবং এরপরে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে। এছাড়া আমরা যতটুকু জেনেছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার থেকেও বেশি কিন্তু আজকে আলোচনা হবে জরুরি অবস্থা ঘোষণা নিয়ে, এবং এনসিসির বিষয়টিও সেক্ষেত্রে আলোচনা চলে আসবে। এই ছিল আমার কাছে বিস্তারিত। উইলি, আপনাকে ধন্যবাদ। বিভিন্ন দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক সম্পর্কে জানলেন সহকর্মী নুরুন নাহার উইলি। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972, নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ 2025 ও নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশ 2025 সংশোধন এবং মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থী হলফনামায় তথ্য সংশোধনী সহ 5টি বিষয়ে সিদ্ধান্ত নিতে আনুষ্ঠানিক সভায় বসেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল 11:30টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পূর্ণ কমিশনের এই বৈঠক শুরু হয়। কমিশনের জ্যেষ্ঠ সচিব সহ সংশ্লিষ্ট বিষয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় যোগ দিয়েছেন। এতে আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পর্কেও আলোচনা হবার কথা রয়েছে। গত বছর জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়া হবে আজ। কারাগারে থাকা একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মামলার অন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মামলায় আসামিদের পক্ষে কোনো ব্যক্তিগত আইনজীবী না থাকায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরাই তাদের পক্ষে শুনানি করছেন। গত 1 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে মামলার অভিযোগপত্র আমলে নেয়। এর ভিত্তিতে আজ অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেওয়ার কথা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা কর্মসূচি আজ হবে মাগুরা ও নড়াইলে। বৃষ্টি উপেক্ষা করে সকালে ঝিনাইদহ থেকে মাগুরার উদ্দেশ্যে রওনা হয়েছে এনসিপির নেতাকর্মীরা। প্রথমে মাগুরা ঝিনাইদহ মহাসড়কের ইচাখাদা বাজারে তাদেরকে বরণ করবেন মাগুরা ছাত্র সমন্বয়করা। এরপর ভাইনা মোড় থেকে পদযাত্রা করার কথা রয়েছে দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের। বিকেলে তারা নড়াইলের উদ্দেশ্যে যাত্রা করবেন। মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কে নেমে 4 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও একজন। গতরাত 1:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। একজনের একটি মোবাইল ফোন সেপটিক ট্যাঙ্কে পড়ে গেলে এক তরুণ তা তুলতে নেমে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে গিয়ে একে একে আরও 3 জন সেখানে নামলে একই ঘটনা ঘটে। আরও একজন পরে নামলে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। ধারণা করা
করা হচ্ছে সেপটিক ট্যাঙ্কের গ্যাসের বিষক্রিয়ায় এর মৃত্যু হয়েছে। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।